নির্বাচনের আগে একতরফা পলিসি প্রণয়ন সমীচীন নয় বললেন মির্জা ফখরুল। জানাবো বাংলাদেশ ভারত সম্পর্কে সমতার নীতিতে ছাড় নয়। এবং সর্বশেষে জানাবো ঘনিষ্ঠদের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ নেন আনিসুল হক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে একতরফা পলিসি প্রণয়ন সমীচীন নয় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে পলিসি প্রণয়ন করা সমীচীন হবে না বলে মনে করেন বিএনপি। সরকারের এমন সব পদক্ষেপ নেওয়া উচিত যা দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনে। মির্জা ফখরুল বলেন, আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মিশ্রণ রাখা যায়, সতর্কতার সঙ্গে সেই পথেই হাঁটছে বিএনপি। তিনি বলেন, একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এতে প্রতিযোগিতা কমে যাবে এবং ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। বাংলাদেশ ভারত সম্পর্কে সমতার নীতিতে ছাড় নয়। বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানে হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়াকে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের পতন হচ্ছে বলে মনে করে। তবে স্বার্থপর ভারত সেটা সহজে মেনে নিতে পারেনি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সেই অব্যাহতভাবে বৈরী আচরণ করে যাচ্ছে। অসংলগ্ন বক্তব্য, বিবৃতি দিয়ে বাংলাদেশের সাথে শত্রুতামূলক মনোভাব পোষণ করে চলেছে বিরতিহীনভাবে। সীমান্ত হত্যা বৃদ্ধি, স্থলপথে পণ্য আমদানি রপ্তানি বন্ধ সহ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে বলে পুষিন করার মতো উস্কানিমূলক কর্ম করে যাচ্ছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, বিবৃতিকে প্রশ্রয় দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। অন্তর্বর্তী সরকার তাকে নিবৃত্ত করতে ভারতকে অনুরোধ করেও তেমন সাড়া পায়নি। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর কথা বললে সেই সরাসরি প্রত্যাখ্যান করে এবং ধারাবাহিকভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রকাশ করে আসছে। গত ২৬ জুন বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনৈতিক ও বিশেষজ্ঞদের বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জসবাল বলেছেন, সহায়ক পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে ভারত আলোচনা করতে আগ্রহী। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত। তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় ভারত বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়ন করতে চায়। পর্যবেক্ষকরা একে ইতিবাচক হিসেবে মনে করছেন, কারণ ভারত বাংলাদেশের দূরের প্রতিবেশী নয়, একেবারে নিকটতম প্রতিবেশী। তার সাথে বিশ্বের দীর্ঘতম এবং অর্থাৎ প্রায় ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, ৫৪টি অভিন্ন নদ নদীর পানি বন্টন সহ নানা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। তবে ভারতের দাদাগিরি ও আধিপত্যবাদী নীতি এই সম্পর্ককে দীর্ঘদিন ধরেই বৈরী করে রেখেছে। ভারত বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে শ্রদ্ধার চোখে দেখে না, বরং সবসময় অসম্মানের দৃষ্টিতে দেখে। অথচ যে কোনো দেশের সাথে, সেটা প্রতিবেশী হোক কিংবা দূরের দেশ হোক, সম্পর্ক হতে হয় পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে। প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকে সৎ প্রতিবেশী নীতি এবং সার্বভৌমত্ব সমতার নীতির মাধ্যমে। ইউরোপের দেশগুলোর দিকে তাকালে আমরা তা দেখতে পাই। অনেকগুলো দেশ একে অপরের সাথে স্থল সীমান্ত ধারা পরিবেষ্টিত এবং তারা পারস্পরিক স্বার্থ, সম্মান ও শ্রদ্ধার সম্পর্কের মধ্যে আবদ্ধ। কেউ কারো উপর আগ্রাসী মনোভাব পোষণ করে না। উপমহাদেশের ব্যতিক্রম শুধু ভারত। সে তার প্রতিবেশীদের সাথে আগ্রাসী ও আধিপত্যবাদী সম্পর্ক প্রদর্শন করে আসছে দীর্ঘদিন ধরে। ভারত এখন বাংলাদেশের সাথে সমমর্যাদা ভিত্তিক সম্পর্ক করতে আগ্রহী। আমরা চাই উভয় দেশের মধ্যে সম্মান ও সমমর্যাদার সম্পর্ক গড়ে উঠুক, যার মধ্যে কোনো ধরনের আধিপত্যবাদী মনোভাব থাকবে না। তবে ভারতের হঠাৎ সুসম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করার কারণ কি, এ নিয়ে পর্যবেক্ষকরা সন্দেহ প্রকাশ করছেন। তাদের মতে ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে করা গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হতে যাচ্ছে। তার আগে ভারত বিদ্যমান চুক্তির শর্তাবলী পর্যালোচনা ও তার স্বার্থে নতুন কাঠামোগত চুক্তি নবায়নের পরিকল্পনা করেছে। বর্তমানে চুক্তি অনুযায়ী মার্চ থেকে মে মাসের ১১ তারিখ পর্যন্ত শুল্ক মৌসুমে উভয় দেশের ১০ দিনের জন্য পালাক্রমে ৩৫,০০০ কিউসেক পানি পাবে। এখন পশ্চিমবঙ্গের সেচ, বন্দর রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ
উৎপাদনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত চুক্তির সংশোধন চাচ্ছে। একই সময়ে সে আরও 30 থেকে 35 হাজার কিউসেক পানি চাচ্ছে। এই কারণেই ভারত তার স্বার্থে বিদ্যমান চুক্তি বাইপাস করে নতুন চুক্তি করার জন্য সুসম্পর্কের কথা বলছে। উল্লেখ করা প্রয়োজন, গঙ্গা চুক্তি অনুযায়ী ভারত কখনোই বাংলাদেশকে ন্যায্য পানি দেয়নি। এজন্য বাংলাদেশ বিকল্প গঙ্গা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েও ভারতের বাধায় তা বাস্তবায়ন করতে পারেনি। অন্যদিকে তিস্তা চুক্তি করার কথা বলেও করেনি। উল্টো হাসিনা সরকার মানবিকতার কথা বলে ফেনী নদী থেকে ভারতকে পানি উত্তোলনের সুবিধা দিয়েছে। অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্সা ভারত বাংলাদেশকে কখনোই দেয়নি। ভারতের এই বৈরী পানি নীতির কারণে বাংলাদেশের নদ নদীগুলো নাব্য হারিয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলে মরুকরণ চলছে, সীমান্ত হত্যা অব্যাহতভাবে চলছে। পশ্চিমের মাধ্যমে ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের এক দল ভারতীয়কে পুষিন করার চেষ্টা করেছে। বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ, সম্মান ও মর্যাদা সম্পর্ক উন্নয়ন করতে হলে ভারতকে তার জেদ ও বৈরী মনোভাবের পরিবর্তন করতে হবে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এবং এর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আন্তরিক শ্রদ্ধা পোষণ করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে পারস্পরিক মর্যাদা ও সমতা ভিত্তিক স্বার্থের সম্পর্ক থাকে সে অনুযায়ী তাকে আচরণ করতে হবে। ভারতের প্রতিহিংসা বা বিরূপ মনোভাব পোষণ করে মুখে সম্পর্ক উন্নয়নের কথা বললে হবে না। চরিত্র, কর্মে তথা কথা ও কাজে মিল থাকতে হবে। কারণ ভারতকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এই বিশ্বাস ভারত তার নেতিবাচক আচরণের কারণেই হারিয়েছে। ফলে তাকেই তার সৎ ও বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর আচরণ ও আন্তরিকতা দিয়ে বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। ভারত যদি মনে করে থাকে শেখ হাসিনাকে দিয়ে যেভাবে একতরফাভাবে তার স্বার্থ আদায় করে নিয়েছে সেভাবে অন্তর্বর্তী সরকার বা তার পরবর্তী সরকারের মাধ্যমে আদায় করে নিতে পারবে, তার সে আশা পূরণ হবে না। ভারতের সাথে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছে। এইসব চুক্তি প্রকাশের দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকার তা এখনো প্রকাশ করেনি। প্রত্যেকেই একটি সম্মান ও মর্যাদার জায়গা আছে। ভারতও যদি চায় যথাযথ সম্মান ও মর্যাদার সাথে সম্পর্ক গড়ে তুলবে তাহলে তো অন্য বা কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় আইন মানি, তবে তালগাছটা আমার এমন মনোভাব পরিহার করে সম্মান ও সমতার নীতিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে পারস্পরিক সম্পর্কে শ্রদ্ধাবোধ ও ভালোবাসা গড়ে তোলা সম্ভব হবে। ঘনিষ্ঠদের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ নেন আনিসুল হক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হক তার ঘনিষ্ঠ ৫ ব্যক্তির ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিলেন। ২০১৯ ও ২০২০ সালের বিভিন্ন সময়ে ৪০ দফায় ওই টাকা গ্রহণ করা হয়। বিভিন্ন তদবির বাণিজ্যে অংশ নিয়ে আনিসুল হক আত্মীয়দের ব্যাংক হিসাব ব্যবহার করে মোটা অঙ্কের এই ঘুষ গ্রহণ করেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সূত্রে পাওয়া তথ্য যাচাই বাছাই করে এর সত্যতা পাওয়া গেছে। তথ্য যাচাই বাছাই দেখা যায়, চতুর আনিসুল হক ঘুষ বা অবৈধ আয় গ্রহণে তার ব্যবসায়িক বন্ধু, মা, ভাইয়ের স্ত্রী, ভাগিনা ও কথিত বান্ধবী তৌফিকা করিমের ব্যাংক হিসাব ব্যবহার করেছেন। ওই ব্যাংক হিসাবগুলোর একমাত্র নমিনি ছিলেন তিনি। মায়ের ক্ষেত্রে নমিনি হওয়ার যৌক্তিক কারণ থাকলে অন্য ঘনিষ্ঠদের ব্যাংক হিসাবগুলোর নমিনিতে তার নাম থাকার বিষয়টি সন্দেহের জন্ম দিয়েছে। ইতিমধ্যে ঘনিষ্ঠদের ব্যাংক হিসাবগুলোর বিবরণী দুদকেও জমা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, একমাত্র নমিনি হিসেবে আনিসুল হকের নাম থাকা ঘনিষ্ঠ ৫ জনের অ্যাকাউন্টে ওই সময়ে ৭৫ কোটি ২২ লাখ টাকা নগদ বা ক্যাশ হিসাবে জমা হয়। অর্থগুলো কোনো ব্যাংক হিসাব থেকে তাদের হিসাবে স্থানান্তর হয়নি, সরাসরি জমা হয়েছে, যা থেকে মূলত সন্দেহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেছেন অর্থের উৎস গোপন করতেই এমন কৌশল নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন ১৪৬ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ফ্রিজ করা হয়েছে ২৭টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লাখ টাকা। মামলা হয়েছে আনিসুল হকের কথিত বান্ধবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়েছে। আনিসুল হকের মামলার অগ্রগতি সহ সার্বিক বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তার বিরুদ্ধে ইতিমধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত কর্মকর্তা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের উপর ভিত্তি করে কমিশন পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন। আনিসুল হক তার ঘনিষ্ঠ ৫ ব্যক্তির ব্যাংক হিসাবের মাধ্যমে নগদ ৭৫ কোটি ২২ লাখ টাকা নিয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।